যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, জিজ্ঞেস করবো না কেমন আছেন, জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সিলেট থেকে বলছি। আমি এখন MBBS 3rd ইয়ারে পড়ছি। কিছু সমস্যার কারণে নামটা বলতে চাচ্ছি না। সিলেট থেকে ঢাকাতে গিয়ে শেয়ার করা কিছুটা টাফ হওয়ায় স্টুডিওতে এসে শেয়ার করতে পারছি না। তাছাড়া আপনি জানেন মেডিকেলে অনেক স্টাডির চাপ থাকে, তাই নিয়মিত ভূত এসব শোনা হয় না, বাট ট্রাই করি। তো যাই হোক, আমরা আপনি তো সবাই জানেন যে আমরা ঈদের জন্য সবার কাছে ঘটনা চেয়েছিলাম এবং তিনিও একজন, যিনি ঘটনা পাঠিয়েছেন। তো তিনি লিখছেন যে অনেকদিন ধরে ইমেলে শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়নি। আজকে শেয়ার করে বসলাম। স্টোরিটা আমার বাবা মা আর আমাকে নিয়ে। আমরা সিলেটের একটা নতুন বাসায় উঠি 2014 ডিসেম্বরে। তখন আমার HSC এক্সামের প্রিপারেশনের জন্য অনেক রাত জেগে পড়তে হতো। আগে আমি আমার বাসায় ডিসক্রিপশনটা দেই। ড্রয়িং রুমের লেফট সাইডে আমার বাবা মায়ের রুম, দেন ডাইনিং রুম, দেন আমার রুম। দ্যাট মিনস আমার রুমে যেতে হলে আগে ডাইনিং রুম ক্রস করতে হয়। আমার রুমের বেড থেকে ডাইনিং রুম দেখা যায়। আমরা দেখি আমার প্রথম বাসায় যেদিন উঠি সেদিন আমার কাজিনটা ছিল, তাই রাতে আমার ঘুম হয়নি। জিনিসপত্র সব সেট আপ করলাম। সকালে কাজিনটা চলে যায়। নেক্সট নাইটে আমি বেডে বসে পড়ছিলাম। রাত 1টা হবে তখন। বাবা মা রীতিমতো ডিনার করে রুমে চলে গেলেন। আমি এক মনে পড়তর আর বললাম আমার রুমে কেউ আছে। মা বললেন তুই দাঁড়া, আমি দেখছি। মাকে যেতে মানা করলাম, বললাম যেও না, বাবা আসুক। মা আর আমি মেইন ডোর খুলে বাইরে সিঁড়ির পাশে বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম এবং 5-7 মিনিট পরে বাবাকে বললাম সবকিছু। মাকে জাস্ট বাবা বললেন যে চলো গিয়ে দেখি কি অবস্থা। আমরা 3 জন রুমের ভেতরে গেলাম এবং আমরা ড্রয়িং রুমে ফিরে যাই। তখন বাবা বললেন যে এই ঘরে কিছু একটা তো আছে। তখন বাবা বললেন সকালে তিনি নাস্তা করছিলেন, তখন তার চোখ রুমে যায় এবং আমি আগেই বলেছি যে ডাইনিং রুম থেকে আমাদের রুমটি ক্লিয়ারলি দেখা যায়। বাবা দেখেন কি একজন রুমে আছে। বাবা ভেবেছিলেন হয়তো আমি, তাই বাবা রুমের দিকে আসলেন। এসে দেখেন কেউ নেই। তখন তিনি শিওর ছিলেন যে কেউ একজন হাঁটছিল আমার রুমে। বাবা জিজ্ঞেস করলেন আমি যে ক্লাসে গেছি। মা বললেন ও তো আগে ক্লাসে চলে গেছে। বাবা আমাকে কিছু বলেননি, শুধু ভাবছিলেন তিনি কাকে দেখলেন তাহলে। মা বললেন বাসা দ্রুত চেঞ্জ করতে। মা স্পিরিট, ভূত এ সমস্ত বিলিভ করেন। আমি তাদের একমাত্র মেয়ে। মায়ের ভয় আমার যদি কিছু হয়ে যায়। সেই রাতে মা আমার সাথে আমার রুমে থাকলেন। আমি রীতিমতো পড়তে বসেছি। রাত 1টার পর বই পড়তে পড়তে আমার হঠাৎ করে মনে পড়ল বেডের উপরে ফ্যানটি অল্প হলেই পড়ে যাবে মায়ের ওপর। আমি চিৎকার দিয়ে মায়ের কাছে গিয়ে তাড়াতাড়ি উঠে সরিয়ে নিলাম এবং আমার ফ্যানের সুইচ অফ করে দিলাম। আমার মনে হচ্ছিল আমি আমার মাকে এখনই হারিয়ে ফেলতাম। সেই ঘুরন্ত ফ্যান যদি আমার মায়ের উপরে পড়তো কি হতো। এতক্ষণে বাবা চলে আসলেন। আমি অনেক রাগান্বিত হয়ে চিৎকার দেই, স্পিরিট যাই হোক তাকে বলি কি তুমি কি চাও তুমি। নো রেসপন্স। বাবাকে বলি আমরা কাল সকালেই বাসা ছেড়ে চলে যাব। ঘটনা। ওয়ালাইকুম, আমি তঞ্জিলা। আপনাদের কাছে আমার জীবনের একটা অলৌকিক ঘটনা শ্রোতামণ্ডলী আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটা আমার নিজের ব্যক্তিগত জীবনে ঘটা, যে ঘটনার কারণে আমি সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে সবসময় সেজদা দেই। এখনও মনে হলে আমি সেজদায় পড়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে শুকরগুজার করে আমার 2 ফোঁটা অশ্রু এখনও আমার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে ঝরে। অলৌকিক ঘটনা, মুজিজা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আল্লাহর যেসব নবী তাদের জীবনে সব ঘটনা ঘটেছে, কিন্তু ব্যক্তি জীবনে, বর্তমান বিশ্বে ব্যক্তি জীবনও যে ঘটনাগুলো ঘটে থাকে আমরা অনেকেই তা প্রকাশ করি না, অনেকেই তা বলি না, কিন্তু এই অলৌকিক ঘটনাগুলো ঘটে। সৃষ্টিকর্তার নাম যখন আমরা জপি তখন সৃষ্টিকর্তা স্বয়ং আমাদেরকে তার রহমত দান করে আমাদেরকে বিপদ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় আমাদেরকে রক্ষা করে। আমি সেই রকম একটা ঘটনা আপনাদেরকে বলবো, যা আপনারা শোনার পরও
বুঝতে পারবেন যে সৃষ্টিকর্তা স্বয়ং কিভাবে আমাকে তার রহমত নাজিল করে আমাকে কিভাবে এত বড় ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছে। ঘটনাটা এইরকম যে আমি আমার এক বোনের মেয়ে, সে অনেক উচ্চশিক্ষিত, ওর কাছ থেকে শুনলাম যে ও আমাকে ওর বিয়ের সময় বলল যে খালামণি তুমি আমার জন্য এই দোয়াটা একটু পড়ো, তাহলে দেখবা যে আমার বিয়ের সময় যত সমস্যা হচ্ছে সমস্যাগুলো চলে যাবে। তো তখন ওই সূরাটা আমি ওর জন্য পড়তে পড়তে সূরাটা আমার মুখস্থ হয়ে গেল। তো ও বললো এই সূরাটা যদি তুমি 1000 বার পড়ো তাহলে তোমার মনের আশা পূরণ হবে। দোয়াটার নাম হচ্ছে সূরা তুনাজ্জিলা। তো সূরা তুনাজ্জিলা ওর জন্য পড়তে যে আমি সূরা তুনাজ্জিলাটা মুখস্থ করে ফেলছি। তো বেশ কিছুদিন পর আমি যেখানে চাকরি করি আমার একটা প্রমোশন ডিউ হয়েছে। তো কর্তৃপক্ষ অনেক আমার প্রতিযোগী শত্রু চারিদিকে বেশি। তো বাংলাদেশে মেয়েদেরকে সামনে যাওয়ার জন্য তো সমস্ত পুরুষ জাতি একসাথে তাদের বিরোধিতা করে। সমবয়সী পুরুষরা থাকে, শয়তান মানুষ থাকে, মেয়েরা তার চেয়ে বেশি থাকে, যারা একটা মেয়ে চায় না আরেকটা মেয়ে সামনে যাক। আর সৎভাবে সামনে যেতে চাইলে মেয়েদের পিছনে এমনিতে অনেক বেশি শত্রু থাকে। সততার সাথে চাকরি করতে গেলে তাদের জীবনে অনেক ধরনের অনেক চড়াই উতরাই পার হতে অনেক যুদ্ধ করতে হয়। তো আমি ওই রকম একজন যোদ্ধা যে সৎভাবে জীবনযাপন করতে যেয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে করে জীবন এগিয়ে যাচ্ছে। কিন্তু সৃষ্টিকর্তার উপর আমার বিশ্বাস কোনোদিন হারায় নাই, কোনোদিন হারাবেও না। শুধু ঈমানটাকে শক্ত রেখে আমি চেষ্টা করেছি আমার সামনে যাওয়ার জন্য। তো তখন আমি ওই সূরা তুনাজ্জিলার খতমটা শুরু করেছি যে 1000 বার যদি আমি পড়তে পারি, যেহেতু পদোন্নতির এখন মিটিং হচ্ছে, আমার অনেক শত্রু, তো আল্লাহ তাআলা যদি আমাকে রহমত করে তাহলে হয়তো আমি এই যাত্রা হয়তো আমার পদোন্নতিটা হয়ে যাবে। তো অফিসে তো সব সময় কাজ থাকে না, লাঞ্চ আওয়ারে আমরা কিছু লাঞ্চ ব্রেক পাই। আর আমি করি কি, সব সময় যখন কাজ করতে থাকি, কাজের ফাঁকে ফাঁকে হাতের কাজ যখন করি, কম্পিউটারে কাজ ছাড়া, তখন আমি বসে বসে আল্লাহর নাম জপতে থাকি। তো সকালবেলা ঘুমের থেকে উঠে টজু করে রান্না টান্না করে সব কমপ্লিট করে তারপর আমি করছি কি, আমার দুই চুলায় 5 লিটার করে পাতিলা 2 পানির পাতিলায় ফুল জাল দিয়ে 2 পানির পাতিলায় পানি চড়াই দিয়ে তারপর অফিসে দেরি হয়ে যাচ্ছে, এদিকে পদোন্নতির মিটিং চলতেছে, আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত। তো এই অবস্থায় আমার মাথা তখন ঠিক নাই। আমার হাজব্যান্ড আগেই অফিসে চলে গেছে, আমি ছেলেকে সাথে নিয়ে যেতে হবে, ছেলেটাকে ওখান থেকে স্কুলে দিয়ে তারপর আমার অফিসে যেতে হবে। তো ছেলেকে স্কুলে দিয়ে আমি দরজা তালা মেরে চলে গেছে। আমার কিছুই মনে নাই, আমি ঘরের মধ্যে কি করে গেলাম কিছু মনে নেই। আমি বের হয়ে চলে গেছি অফিসে। যে ফাঁকে ফাঁকে আমি সূরা তুনাজ্জিলা পড়তেছি আর গুনতেছি, গুনে গুনে একটা করে দানা, যখনই পড়ি তখন একটা করে দানা, 1000 বার পড়তে হবে, একটা করে দানা একটা ছোট কৌটার মধ্যে রাখি। তো জোহর নামাজ পড়ার পরে আমার মনটা খুব অশান্ত। 9টা 5টা অফিস আমার। তো 9টা অফিসে গেছি আর 5টা বাজে জোহর নামাজ পড়ছি 1টায়। পড়ার পরে প্রায় 2 ঘন্টা আমি কোনো কাজ করি না, কাজ করতে মনটা চাচ্ছে না, মনটা খুব অস্থির। তো বসে বসে সূরা তুনাজ্জিলা পড়ছি। তারপর আবার রিক্সায় যখন উঠি তখন ছেলেকে বলে কথা বলবা না, আর স্কুল থেকে নিয়ে আমি মনে মনে সূরা তুনাজ্জিলা পড়তেছি। অফিস ছুটি হয়েছে 5টায় ছুটি হওয়ার পর আমার বাসা রিক্সা থামার পরে রাস্তা ক্রস করে এই পারে এসে তারপর বাসায় হেঁটে যেতে হয়, বড় রাস্তা। আমি যখন রাস্তার মাঠের কোণে আমার রিক্সাটা থামলো, তখন আমি রাস্তা পার হইতে যেয়ে হঠাৎ করে আমার মনে পড়ছে যে সকালবেলা যখন আমি অফিসে যাচ্ছিলাম তখন 2 চুলার মধ্যে আমি 2 পাতিলা 5 লিটারের পানি বসায় রেখে গেছিলাম, পানির পাতিলা। তার মানে হচ্ছে আমি 8 ঘন্টা পরে যাচ্ছি, তার মানে হচ্ছে আমার বাড়িতে আগুন লেগে এতক্ষণে হয়তো সব কিছু পুড়ে গেছে। তো আমি তখন কি বলবো কি করব আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি এখন আপনাদের কাছে কথাটা বলতে যে আমার নিজেরও আবেগ আপ্লুত হয়ে গেছি আমি। তো তখন আমি আমার ছেলেকে বলতেছি তাড়াতাড়ি রিক্সায় ওঠো, এখন আর হেঁটে যাওয়ার সময় নাই, হয়তো বাড়িতে আগুন লাগছে, আমার ঘর হয়তো পুরো শেষ। চোরে নিলে হয়তো কিছু থাকবে, কিন্তু আগুনে নিলে কিছুই থাকে না। হে রাব্বুল আলামিন,
আমি জানি না, আমি তোমার পাপী বান্দা। আমার সংসারটা জানি কি অবস্থা হয়ে গেছে, আমার কত কষ্টের পয়সা। আমি সব দেখতেছি, চোখ বন্ধ করে দেখতেছি, আগুনের গাড়ি টাড়ি এগুলা সব আমার বাসায় সব পুড়ে ছাই। এরকম দেখে আমি দৌড়ায় রিক্সাতে আসতেছি, কিন্তু দেখি বাসার সামনে কোনো আগুনের গাড়ি নাই, কোনো আগুন নাই, কিচ্ছু নাই। আমি দৌড়ায় আমার বাসা 3 তলায়, আমি দৌড়ায় সিঁড়ি দিয়ে উঠে দরজাটা খুলে দেখি ধাউ ধাউ করে 2টা পাতিলা চুলার উপর বসানো, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, কোথাও আগুন লাগে নাই, পাতিল 2টো একটু পড়ে নাই। আমি ওই চুলা 2টো বন্ধ করে সেই যে শেষদায় বললাম আর সৃষ্টিকর্তার কাছে কি বলে ধন্যবাদ জানাবো, কিভাবে শুকরিয়া জানাবো। আমার মতো পাপীকে এইভাবে অলৌকিক ক্ষমতা আমাকে তিনি দেখাইছে, যে অলৌকিক ব্যাপার যে পৃথিবীতে এখনো ঘটে। নয়তো 8 ঘন্টা 5 লিটারের পানি আগুন জ্বলতে পারে না। স্রষ্টা যদি স্বয়ং আমাকে ওই বিপদ থেকে রক্ষা না করতো, আমার পক্ষে আমার সংসার, আমার সারা জীবনের রোজগারের সংসার, আমার কোনো কিছু রক্ষা করা সম্ভব হইতো না। শ্রোতা, পৃথিবীতে সৃষ্টিকর্তা চাইলে সমস্ত অসম্ভব ঘটনা সম্ভব হইতে পারে। চাইলে যে কোনো বিপদ থেকে সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করতে পারে। এবং ওইবার আমাকে আমার যত ওই দিন যে ঘটনাটা ঘটেছিল, আল্লাহ শুধু আমাকে এইভাবে রক্ষা করেছে তাই না, ওই দিন যে ঘটনা ঘটেছিল আমার পদোন্নতির, আমি ছিলাম ফার্স্ট ফিডার, আমার যাতে পদোন্নতিটা অন্য আরেকজন নেওয়ার জন্য অনেক বড় অঙ্কের টাকা সে ঘুষ দিয়েছিল। আমার টাকা নাই, পয়সা নাই, আমি কোথা থেকে ঘুষ দিব? আমার কোনো গার্জিয়ানও ছিল না। কিন্তু ওই দিন পদোন্নতির ভেটিং হওয়ার পরে পদোন্নতিটাই স্থগিত হয়ে গেছিলো, যেহেতু আমাকে পদোন্নতি দিবে না এই কারণে। এরপরে ওই অফিসে, আমাদের অফিসে আজ পর্যন্ত ওই পদে কাউকে এরা পদোন্নতি দিতে পারে নাই। আজকে 17 বছর পার হয়ে গেছে, আমার পদোন্নতি হয়নি, কিন্তু ওই পদ এখনো খালি। আমি বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমার সৎকর্মের ফল হয়তো আমাকে একদিন এইভাবে অলৌকিকভাবে দিবে। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। এই কথাগুলো শোনার জন্য, এই অলৌকিক ঘটনা আমি আপনাদের কাছে বলার জন্য আমি একটু শান্তি পেয়েছি, আর আপনারা শুনেছেন, এই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার অতৃপ্ত আমার জীবনে প্রাপ্য যে অধিকার, সেখান থেকে যে আমি বঞ্চিত, আমি যেন সেই অধিকারটা পাই। আপনাদের দোয়া কামনা করি। আপনাকে সবাইকে ধৈর্য ধরে আমার গল্প কাহিনীটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো রসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি, দিল্লি শহর থেকে বলছি। এবং আমি প্রথমত আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটি ফোরাম নিয়ে আসার জন্য, যেটার মাধ্যমে যারা কিনা বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়েছে তারা নিজেদের অভিজ্ঞতা জানাতে পারে। এবং সব থেকে যেটি এই ফোরামে যেটি ভালো লাগে, যে তার একটি বিশ্লেষণ পর্যন্ত হয়, বিভিন্ন লোক বিভিন্ন অভিমত জানায়, এবং I feel that there is nothing impossible in this world, rather facts are stranger than fiction. যাই হোক, আপনাকে ধন্যবাদ, এবং সেই সকল শ্রোতাদেরও ধন্যবাদ যারা আপনার এই প্রচেষ্টাকে সফল করতে আপনাকে মদত করেছেন। যাই হোক, আমি আমার নামটি নিতে চাইছি না, একটি সঙ্গত কারণ আছে, এবং ঘটনাটি শুনলেই আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি আমার নামটি আমার মেলে মেনশন করেছি, এবং আমি চাইবো যে এই ঘটনাটির আপনি আমাকে একটি সদুত্তর দিন। কারণ এই ঘটনাটি আমার জীবনে ঘটার পর থেকে আমার জীবনের সামনে একটি বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে, এবং আমি নিজেও জানি না যে আমি স্বাভাবিক না আমি অস্বাভাবিক, আমি স্বাভাবিক একটি মানুষ নাকি আমি ধীরে 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 পাগল হতে চলেছি। যাই হোক, সরাসরি ঘটনায় আসি। এই ঘটনাটি ঘটে 2008-এ। আমি আমার ফাইনাল ইয়ার ছিলাম, এবং আমার মনে আছে ডেটটি এক্স্যাক্টলি 21 মে 2008। আমরা আমাদের ফাইনাল পেপার দিয়ে বেরোচ্ছি, সকলেই খুব খুশি। আমরা 3 বন্ধু ছিলাম কলেজে, যারা কিনা স্কুল কলেজ একসাথে ছিলাম। আমি, জিয়াদুল এবং পিন্টু। এবং আমরা 3 জনের ভেতরে, মানে বাকি 2 জন বন্ধুর ভেতরে আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল জিয়াদুল। ছিল কেন বলছি, কারণ আমি যখন ঘটনাটি বলবো আপনি নিজেও জানতে পারবেন।
এই ঘটনাটি আমরা বলবো যে সেদিনকে আমরা পেপার দেওয়ার পরে আমরা সকলে ক্যাম্পাসিং এ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্লেসড, আমরা ভীষণ খুশি। আমরা ডিসাইড করি যে কলেজ জীবন শেষ হওয়ার মুহূর্তে একটি রাত আমরা একসাথে কাটাবো এবং সেই সমস্ত সকল ঘটনা আলাপ আলোচনা করব এবং আমাদের কলেজটি মানে এই রাতটি আমরা মনে রাখবো সারা জীবন। এবং ভাগ্যের পরিহাস দেখুন, সত্যি এই রাতটি সারা জীবনের জন্য মনে থাকবে। যাই হোক, তো এরকম হয় যে আমরা ওয়ার্ডেনের কাছ থেকে রিকোয়েস্ট করে আমরা পারমিশন নিয়ে নিই কি আরেকটি রাত আমরা তিনজন হস্টেলে থাকবো। বলা বাহুল্য, আমার কলেজটি একটি কলকাতা একটি বিশিষ্ট কলেজ এবং সেই কলেজটি বিশিষ্টতা কিছু নেই, কলেজটির ভেতরে কোনো মানে বা ইউনিভার্সিটির ভেতরে কোনো গল্প নেই। বিশেষ যে ঘটনাটি ঘটে তার ঠিক পেছনে একটি গার্লস কলেজ ছিল। আমরা জানতে পারি যে আজ থেকে মানে 2008 5 বছর আগে অর্থাৎ 2002-3 সেই কলেজটি আসলে একটি গার্লস হস্টেল ছিল এবং বিভিন্ন ডরমেটারি রুম ছিল এবং আমাদের এক কলেজ মেট ক্লাসমেটের গার্লফ্রেন্ডের থ্রু জানতে পারি যে ভেতরে 103 এবং 104 নম্বর রুম সেটি অব্যবহৃত থাকে, কারণ তার ভেতরে নাকি কিছু অতি প্রাকৃতিক ঘটনা ঘটেছিল বা ঘটে। তো সেই হিসাবে এই বিষয়টা বলি। তো আমি সঠিক সময় আমার ওই গার্লস কলেজের আমি ডেসক্রিপশনটা দেবো। তো যাই হোক, আমরা তিনজন মিলে হস্টেলে থাকি এবং আমরা প্রায় সারা রাত আমরা আড্ডা মারবো এই চিন্তা করে প্রায় রাত 1টার সময় আমরা দেখি যে আমাদের সিগারেটটি ফুরিয়ে গেছে। তো কি করব, তো আমাদের একটি ক্যান্টিন ছিল ইউনিভার্সিটির ভেতরে যেটা কিনা সারা রাত খোলা থাকতো ফর লেট নাইট ফর স্টুডেন্টস হু আর স্টাডিং কোয়াইট লেট ইন দ্য নাইট, যেখানে কিনা সেই সময় নুডলস পাওয়া যেত, চা পাওয়া যেত এবং বলা বাহুল্য সিগারেট তো পাওয়াই যেত, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তো আমরা সেখানে চলে যাই। তো সেই রাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, অসময়ে বৃষ্টি, এবং আমরা একটি ছাতার ভেতরে তিনজন মিলে সেইখানে গিয়ে আমরা সিগারেট কিনি, চা খাই এবং চা খেতে খেতে হঠাৎ করে আমরা কথার মোড়টি আমাদের নেয় সেই গার্লস কলেজে দিয়ে এবং আমরা ভাবি বা আমরা ডিসকাস করি যে আমরা 4 বছর কাটালাম অথচ আমরা কোনোদিন ওই কলেজের বিষয়ে কিছু জানলাম না। অতি প্রাকৃতিক ঘটনা বলুন বা ভৌতিক ঘটনা বলুন, একটি হন্টেড হাউস আছে, বাট আমরা কিছু এক্সপ্লোরই করলাম না। তো সেই মুহূর্তে আমি বললাম যে আমরা তিনজনই যাই, বাট পিন্টু সে আমাদের চ্যালেঞ্জ জানিয়ে বসলো যে তোরা দুজন গেলে ওখান থেকে কিছু সুভিনিয়ার নিয়ে আসতে পারবে। সে আমাদেরকে একটি সিগারেটের বক্স গিফট করবে এবং ভাইসে ভার্সা, আমরা যদি না নিয়ে আসতে পারি তো আমাদেরকে তাকে দিতে হবে। যাই হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এবং জিয়াদুল, এবং আমাদের দুজনের মধ্যে আমি জিয়াদুল খুব সাহসী ছেলে, তো আমরা ডিসাইড করি যে যাব। তো প্রথমত সেই কলেজের ডেসক্রিপশনটা আমি এবার দেবো। কলেজটি এরকম যে তার মেন গেট থেকে মেন এন্ট্রেন্স প্রায় 10 মিটার এবং মেন এন্ট্রেন্স একটি বড় দরজা, সেখান দিয়ে ঢোকার পরে একটি সিঁড়ি সোজাসুজি নিচে অনেকগুলো রুম আছে, প্রায় ধরুন 10টা বড় বড় রুম, যেটি কিনা একসময় ডরমিটরি ছিল, এখন ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হয়। তার মাঝখানে একটি সিঁড়ি উপরে উঠে গেছে, সিঁড়ির দুদিকে 101 থেকে 104 এক সাইডে বাঁ দিকে এবং 105 থেকে 108 রুম। তো আমরা কি করব, আমরা তো যিনি গেট কিপার ছিলেন ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে এরকম ঢুকতে দিন, আমরা এরকম বেড লাগিয়েছি এবং আপনাকে কিছু আমরা দেব। তো উনি কিছুতেই রাজি হন না। তো তখন আমরা কি করি, সেই কলেজ বাউন্ডারি বরাবর কিছুটা এগিয়ে পেছন ধরে আমরা দেওয়াল টুকে আমরা ভেতরে ঢুকে যাই এবং রাতের অন্ধকার, তার উপরে বৃষ্টি, গেট কিপার তো নিজের ওই ছাউনির ভেতরে ঢুকে আছেন যেটি কিনা জাস্ট এক্স্যাক্টলি গেটের পাশে। তো আমরা ধীরে ধীরে মেইন গেটের সামনে যাই। আমাদের লক্ষ্য ছিল যে যদি গেট বন্ধ পাই তো আমরা খিড়কি দিয়ে ঢুকে যাব। তো গিয়ে দেখি যে গেটটি খোলা ছিল। আমরা আস্তে করে গেটটি খুলে মেইন এন্ট্রেন্সটা খুলে আমরা ঢুকি এবং সেই সময় আমাদের কাছে আমরা একটি ছাতার তলায় 2 বন্ধু গেছিলাম। পিন্টু আমাদের জন্য সেই চায়ের দোকানে ওয়েট করছিল। তো আমরা ছাতাটি দরজার পাশে রাখি এবং আমাদের দুজনের কাছে নোকিয়া 1100 ফোন ছিল। আপনি হয়তো জানবেন সেই ফোনে টর্চ অত্যন্ত প্রবল। তো সেই টর্চটা নিয়ে আমরা প্রথমে নিচের ঘরগুলো আমরা প্রথমে অবজার্ভ করি। অবজার্ভ করার পরে আমরা ধীরে 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 সিঁড়ি দিয়ে উপরে উঠে চলি, ফার্স্ট ফ্লোরে উঠে যাই এবং উঠে প্রথমে 101, 102 করে 103 এবং 104 সব থেকে কোনার 2টি ঘর। তো তার সামনে আমরা আসি। তো 103 নম্বর ঘরের সামনে আমরা এসে দেখি যে সেই
যেমন বাকি ঘরের দরজাগুলোতে হুড়কো লাগানো এবং তার সাথে তালাও লাগানো ছিল, কিন্তু 103 এবং 104 ঘরের হুড়কো তো লাগানো ছিল এবং তার বাইরে একটি সুতলি বাঁধা ছিল। অর্থাৎ যেমন আপনি দেখবেন যে কোনো হিন্দু যারা কিনা মা কালীর পুজো বা কোনো পুজো পার্বণের পরে হাতের মধ্যে যেরকম বাঁধেন বা রিস্টে যেটা বাঁধেন, তো সেরকম টাইপের। তো আমাদের জন্য খোলা কোনো অসম্ভবই ছিল না। আমরা ধীরে করে সুতলিটাকে ছিঁড়ে আমরা ভেতরে ঢুকে যাই 103 নম্বর ঘরের। তো ঢুকে আমরা সবকিছু ঘরটা দেখি সম্পূর্ণভাবে ফাঁকা, কোনো ফার্নিচার নেই। ঠিক ঘরের মাঝামাঝি আমরা দেখতে পাই যে ঠিক মধ্যিখানে অনেকগুলো কাঠ বা অনেক কিছু পুড়েছে, এরকম একটা কিছু, মতলব হোম বা যজ্ঞ কিছু একটা হয়েছে। এবং তার চারিধারে একটি সার্কেল করা আছে, অ্যারাউন্ড 1 মিটার রেডিয়াস নিয়ে সিঁদুর দিয়ে সার্কেল করা। এবং সেই সার্কেলের ভেতরে যেটা যেরকম পেন্টাকল যেরকম আঁকা থাকে, এরকম একটি 5 কোণার একটি স্টার। সেই স্টারের প্রত্যেকটি কোণায় একসময় হয়তো মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছিল, এখন সেটি সেই অবশেষ পড়ে আছে। এবং সেই সার্কেলের চারিদিকে আমরা দেখলাম যে 5টি প্রদীপ রাখা, যেটা কিনা কোনো এক সময় জ্বলে জ্বলে আপনি আপই বুঝে গেছে। তো সেখানে আমরা ঢুকলাম, প্রত্যেকটা কোণা দেখলাম, কিছু অস্বাভাবিক পেলাম না। একটি প্রদীপ তুলে আমি বললাম যে এজ এ সুভিনিয়ার আমরা পকেটে রাখি। তো এই করে আমার মনে আছে আমরা 103 নম্বর রুমের বাইরে আসি এবং দরজাটিকে ভিজিয়ে রাখি। এরপর আমরা 104 নম্বর রুমের সামনে যাই, সেখানেও একই রকম। আমরা ঢুকি সেই রুমের ভেতরে, সেই 103 নম্বর রুমের মতনই, শুধু একটি অস্বাভাবিকতা আমরা দেখি। একটি কোণায় একটি দড়ি, প্রায় আমি বলবো সেটি দড়িটির লেন্থ হবে প্রায় 3 মিটার, এবং তার সামনেটা মানে একটা এন্ড যেরকম ভাবে ফাঁসি যেরকম ভাবে নট বাঁধা থাকে সেরকম ভাবে বাঁধা রয়েছে। তো সেটা দেখে একটু হলেও আমরা ভয় পাই, কিন্তু কিছু অস্বাভাবিক সেই মুহূর্তে ঘটে না। তো যাই হোক, অ্যাজ এ সুভিনিয়ার কি পিন্টুকে প্রুফ করতে হবে কি আমরা গেছিলাম সেই রুমে। তো আমরা সেই দড়িটিও আমি তুলে নিয়ে জিয়াদুলকে বলি কি জিয়াদুল এই দড়িটি রাখ। যাই হোক, সেই রুমটা থেকে আমরা বেরিয়ে আসি এবং বেরিয়ে এসে ক্রমশ 104, 103, 102, 101 রুমের সামনে আমরা যখন সিঁড়ির সামনে আসি, তো আমরা ডিসাইড করি কি আর ভেতরে ঘুরে লাভ নেই, একই অন্ধকার, কোথায় সাপ বা কিছু থাকবে, বৃষ্টি পড়ছে। তো আমরা ডিসাইড করি যে আমরা বেরিয়ে আসবো। ঠিক সেই সময় হাসতে হাসতে হঠাৎ করে জিয়াদুল অত্যন্ত স্বাভাবিকভাবে আমাকে বলে যে ভূত বলে বা পেতনি বলে এখানে কিছুই নেই, সব ভুয়ো, সব চালাকি। এই কথাটি যেই সে বলে, সাথে সাথে রুম নম্বর 103 এবং 104 দরজাটি আপনি আপ খোলা এবং বন্ধ হতে থাকে। সে যে কি বিভৎস আওয়াজ সেই রাতের অন্ধকারে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমি আপনাকে ঘটনাটি বলছি এবং আমার একটি রুম খারাপ হয়ে আছে, এখন আমার কানে সেই আওয়াজটি বাজে। যেমন কোনো একটি ঘরের দরজার পাল্লা আপনি যদি জোরে ঠেলে বন্ধ করেন এবং পর মুহূর্তে সেটি খোলেন আবার বন্ধ করেন, এরকম যদি আপনি ক্রমাগত করতে থাকেন, তো সেরকম আওয়াজ। তো আমরা ভয় পেয়ে যাই। আমরা দুজনে ঘটনার আকস্মিকতার বিহ্বল হয়ে আমরা সিঁড়ি দিয়ে ছুটে আমরা বাইরে চলে আসি এবং বাইরে মানে মেইন সদর দরজার সামনে চলে আসি এবং আমাদের জানা ছিল দরজাটি খোলা। তো আমরা দরজাটি যেই আমরা টান দিয়ে আমরা জানতে পারি যে দরজাটি বাইরে থেকে বন্ধ। আমরা ভয় পেয়ে যাই। আমরা ভয় পেয়ে আমরা সাথে সাথে কি করি, আমরা কি করব, তো ছাতাটি যেটা দরজার কোণে আমরা রেখেছিলাম, সেই ছাতাটি দিয়ে আমরা তারই ঠিক দরজার পাশে এরকম কাচের জানলা ছিল, তো সেটাতে আমরা পেটাতে থাকি যে যদি কাঁচ ভাঙতে পারি, সেখান থেকে 10 মিটার দূরে দারোয়ান সাহেবের ঘর, অন্তত তাকে আমরা ডেকে আমরা হয়তো বার হতে পারবো, সে হয়তো বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছে। তো প্রথমবার যখন আমরা কাছে আঘাতটা হানি, সাথে সাথে আমরা শুনতে পাই যে 103 এবং 104 নম্বর রুমের ভেতরে প্রথম একটি পায়ের শব্দ, এবং পায়ের শব্দটিও স্বাভাবিক না, যেমন মনে হয় যে কেউ একটা নুপুর পরে প্রথমবার কেউ স্টেপ নিল। দ্বিতীয়বার মারি তো মনে হলো দ্বিতীয় শব্দ। আমরা আরো ভয় পেয়ে যাই। আমরা দরজা ধাক্কাতে চাই, দরজাতে আমরা লাঠি চর ঘুষি মারতে শুরু করি এবং সেই শব্দটি মনে হয় ধীরে 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 104 এবং 103 নম্বর রুম থেকে ধীরে ধীরে পার হয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে আসছে। আমরা ভয়ের ঠেলে দরজাটি যত আমাদের গায়ে জোর আছে সেটা দিয়ে আস্তে করে টেনে ধরলাম। জিয়াদুল দুয়া পড়তে শুরু করলো এবং আমি আমার ইষ্ট দেবের নাম নিতে শুরু করলাম। সেই মুহূর্তে আমরা দেখলাম দরজাটি হালকা হয়ে খুলে গেল। সেই মুহূর্তে আবার সেটি বন্ধ হয়ে গেল, যেন কিনা বাইরে। আমরা বুঝতে পারলাম যে দরজাটি বাইরে থেকে লক নয়। তো আমরা আরো জোরে আমরা চেঁচিয়ে ভগবানের নাম নিয়ে বা আল্লাহর নাম নিয়ে, জিয়াদুল আল্লাহর নাম নিয়ে আমরা আবার দরজাটি টেনে ধরলাম এবং যেই একটু ফাঁক হলো দরজাটি, তো আমরা সাথে সাথে জিয়াদুল পায়ে বুট পরেছিল, কারণ আমাদের কলেজে শুজ ম্যান্ডেটরি ছিল। তো সেই পাটা ফাঁসিয়ে দেয় এবং তারপরে আমরা কোন রকমের দরজাটা খুলে আমরা
দৌড়ে দারোয়ান সাহেবের সামনে আসি। তো সেই মুহূর্তে আমাদের দারোয়ান সাহেব ধরেন এবং তিনি বলেন যে তোমরা ভেতরে কি করছিলে, এবং তিনি ভয় দেখান যে তিনি আমাদের হস্টেলে ওয়ার্ডেনকে ডাকবেন এবং আমাদের আগেনস্টে কমপ্লেন করবেন। তো যাই হোক, তাকে আমরা অনেক কাকুতি মিনতি করি, তার পায়ে পর্যন্ত পড়ে যাই, তাকে 100 টাকা অফার করি। তো সে বলে যে তোমরা অত্যন্ত অন্যায় করেছো। তিনি বহু পুরনো লোক, এখানে যখন কিনা গার্লস হস্টেল ছিল সেই সময়কার লোক। তিনি বলেন যে 103 এবং 104 নম্বর রুমে, প্রথমে 104 নম্বর রুমে একটি মেয়ে, সে প্রেমে আঘাত ঘটিত কোনো ঘটনা হেতু সে আত্মহত্যা করে ফাঁস লাগিয়ে, এবং 103 নম্বর রুমে একটি মেয়ে সে ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যা করে। তারপর থেকে সেই ডরমে কেউ থাকতে পারে না, অর্থাৎ রাত্রিবেলা কোনো মেয়ে শুলে মাঝরাতে হঠাৎ করে সে চোখ খুলে দেখে যে তার সামনে কেউ তাকিয়ে আছে, তার মুখের দিকে একদম মুখ এনে, এবং বা সে যদি বা কেউ রেজিস্ট করতে চাইলে তাকে ধাক্কা মেরে হয়তো খাটের থেকে ফেলে দেওয়া, এরকম ঘটনা ঘটতে থাকে। তো তারপরে কর্তৃপক্ষ যখন ডিসাইড করে যে এটিকে আর হস্টেল রাখা হবে না, এটিকে কলেজে রূপান্তরিত করা হবে, তখন সেখানে ক্লাসরুম শুরু হয়, বাট তাও স্বাভাবিকভাবে চলতে থাকে না। বিভিন্ন রকম অসুবিধা হতে থাকে, যেমন হঠাৎ করে এর জিনিস ওর ডেস্কে, ওর জিনিসের ডেস্কে। তো এই সমস্ত জিনিস থেকে শুরু করে তারপরে ধীরে 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 আঘাত আনতে শুরু করে। তো তারপরে ওরা কর্তৃপক্ষ ডিসাইড করে যে 103 এবং 104 নম্বর রুমটিকে বন্ধ করে রাখা হবে, তার জন্য হোম যজ্ঞ করে আত্মার শান্তি কামনা করে সেই রুমটিকে বন্ধ রাখা হয়। তো যাই হোক, এবার আমরা যখন খোলা হাওয়ায় বেরোলাম, আমরা রিয়েলাইজ করলাম যে ছাতাটি ভেতরে রয়ে গেছে, আমরা আনতে ভুলে গেছি। বাট সেই সময় না আমার না জিয়াদুল কারোরই হিম্মত হলো না যে গিয়ে ছাতাটি নিয়ে আসবো। তো যাই হোক, আমরা যখন বেরিয়ে এলাম হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে, এবং ভালোই লাগছিল। এই অন্ধকার একটি ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা হয়েছে আমাদের। বাট আমরা সেটাকে লজিক্যালি আমরা এক্সপ্লেন করতে লাগলাম। যেমন আমি এক্সপ্লেন করলাম যে এটাই হয়তো দরজাটি আপনা আপ খোলা বন্ধ হওয়ার জন্য হয়েছে, এবং যে দরজাটি হয়তো বাইরে থেকে বিকজ অফ সাম কাইন্ড অফ ভ্যাকিউম অর সামথিং সেই দরজাটি হয়তো লেগে গেছিল, যার জন্য আমরা টেনে খুলে উঠতে পারছিলাম না। এবং থার্ডলি যে নুপুরের আওয়াজটি আমরা এক্সপ্লেন করলাম যে অনেক সময় হয় যে এক রকমের রডেন থাকে, যেমন আমরা যাকে বলি পর্কিউপাইন বা সজারু, তারা যখন নিজেদের গা ঝাড়ে তো এরকম আওয়াজ হতে পারে। তো যাই হোক, আমরা পিন্টুর কাছে গেলাম, পিন্টুকে জিয়াদুল দেখালো যে হাতে এই দড়িটি, এবং আমি দেখালাম সেই প্রদীপটি। তো জিয়াদুল হ্যাড টু গেট কনভিন্সড, he gifted us our prized cigarette and we went back to the hostel again. তো হস্টেলে যাওয়ার পরে তো আমরা হাসি ঠাট্টা করছিলাম, এবং যা হয়েছে তার থেকে অনেক বেশি বাড়িয়ে আমাদের জুনিয়র্স পিন্টুকে আমরা গল্পগুলো বলছিলাম। এরই ভেতরে আমাদের একজন জুনিয়র সে অবজার্ভ করে যে জিয়াদুলের কাঁধে একটি হাতের ছাপ, যদি কেউ হাতটা সিঁদুরে মাখিয়ে যদি হাতটা রাখে টানার জন্য কাঁধের দিকে, তো সেরকম একটা ছাপ। তো সেটা দেখানোর সাথে সাথে জিয়াদুল অসম্ভব ভয় পেয়ে যায়, এবং জিয়াদুল বলে, আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে হয়তো সেই দরজা যখন আমরা টেনে খোলার চেষ্টা করছিলাম, হয়তো সেই সময় আমার হাত থেকে লেগে গেছে, অথচ আমার হাতে সেই মুহূর্তে কোনো সিঁদুরের কিছু নেই, কোনো সিঁদুর বা কিছু নেই, শুধু আঙ্গুলের মধ্যে ওই সিঁদুরটুকুনি লাগা আছে, যেটা কিনা আমি প্রদীপটা তোলার সময় লেগেছিল। এবং হাতের ছাপটি অস্বাভাবিক রকম, একটি ছেলের হাতের ছাপ, একটি মেয়ের হাতের ছাপ, যেটা কিনা ছোট হয় হাতটি, সেরকম রকম। তো এরপরে যাই হোক, সেই ঘটনার আকস্মিকতায় হঠাৎ করে আমরা দেখি জিয়াদুলের দাঁতে দাঁত লেগে হি ওয়েন্ট ইনটু আ ফিট। তো তারপরে কোন রকমে ওকে আর কি ঠিক করে রিকভার করার পরে আমরা ওয়ার্ডেনকেও তাকে ভয় পাই, কারণ এই ইনসিডেন্টটা জানাজানি হলে উইল বি পেনালাইজড। সো কাইন্ড অফ জিয়াদুলকে কোন রকম জল ছিটা দিয়ে কোন রকম আমরা ঠিক করে ওর সামনে ওর শার্টটাকে জ্বালিয়ে দিই, যাতে কিনা ও তো একটুখানি মেন্টাল পিস পায়। বাট সেই রাতে জিয়াদুলের অসম্ভব জ্বর হয়, অস্বাভাবিক জ্বর। আমাদের কাছে থার্মোমিটার বা কিছু ছিল না, বাট টেম্পারেচার ওয়াজ সোরিং হাই, ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড 103 ডিগ্রি ফ্যারেনহাইট। সো এনিওয়ে, সেই রাতে কোন রকমের জিয়াদুলকে আমরা মাথায় জল ঢল দিয়ে আমরা কোন রকম ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ডিসাইড করি অ্যারাউন্ড 4 o'clock in the morning যে আমরা ঘুমাবো। তো আমি যখন শুতে যাই সেই সময় আমি একটি স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্ন হয়তো আমি জীবনে হয়তো প্রথমবার সেই দেখলাম, যে আমি দেখি যে আমার কেউ আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি আমার চোখের সামনে একটি ফাঁসির রশি
কোথা থেকে ঝুলছে আমি অন্ধকারের ভেতরে তা আমি দেখতে পাইনি। এবং সেই ঘটনার এবং আমাকে কেউ ডাকছে, উঠে আয় ঝুলে পড়। এবং তারপরে আমি জেগে উঠি, এবং জেগে উঠে আমি যেটা আরো ভয় পাই, আমি দেখি জিয়াদুল একভাবে আমার দিকে তাকিয়ে আছে। ওর মধ্যে কিছু একটা অস্বাভাবিকতা তো ছিলই। যাই হোক, পরদিন সকালবেলা আমি এবং পিন্টু দুজন মিলে জিয়াদুলের জ্বর কিছুতেই কমছে না, তো আমরা ডিসাইড করলাম যে ওকে ওর বাড়িতে ছেড়ে আসবো, যেটা কিনা 4 ঘন্টার মতো লাগে বাই ট্রেন। তো আমি এবং পিন্টু মিলে জিয়াদুলকে ওর বাড়িতে ছেড়ে এবং আমরা ফিরে এলাম। এবং সেই দিন থেকে প্রতি রাতে সেই একই স্বপ্ন। এরকম করে 2 রাত আরো কাটালাম। হঠাৎ করে 4th ডে একটি খবর পেলাম, পিন্টুর কাছ থেকে খবর পেলাম সকালবেলা ফোন, যে আমাদের মধ্যে জিয়াদুল আর নেই। তো এই ঘটনাটি শুনে আমার প্রথমে ধারণা হলো যে জ্বর বা হয়তো বৃষ্টিতে ভিজে, বাট সেরকমও কিছু বৃষ্টি ছিল না। তো আমরা ছুটে যাই জিয়াদুলের বাসায়। জানতে পারি যে জিয়াদুল নিজের গলা টিপে আত্মহত্যা করেছে। তো ওখানে যারা লোকাল ডক্টরস ছিলেন বা যারা ওনাকে, কারণ ইট ওয়াজ নট এ ন্যাচারাল ডেথ, তো পোস্টমর্টম হয়, তো তারা দে কুডন্ট কাম আপ উইথ এনি পসিবল এক্সপ্লেনেশন আদার দ্যান দিস। এবং এটি অত্যন্ত অস্বাভাবিক শোনায়, কারণ একটি মানুষ কখনো নিজের গলা টিপে বা নিজের শ্বাসরোধ করে নিজেকে হত্যা করতে অসম্ভব ব্যাপার। তো এই ঘটনাটির পরে পিন্টু অসম্ভব ভয় পেয়ে যায়, এবং আজ পর্যন্ত ও আমাকে এড়িয়ে চলে। এবং এরপরে আমি এই ঘটনাটি নিয়ে না আমার মা বাবা কাউকে আমি এই ঘটনাটি নিয়ে কোনো আলোচনা করিনি। আলোচনা না করার পিছনে একমাত্র রিজন হচ্ছে আমার মা বাবা ভয় পেয়ে যাবেন। তো আমি আমার এক দাদা, তিনি সাইকিয়াট্রিস্ট, তাকে আমি মিথ্যে বলি যে আমার এক বন্ধুর জীবনে এরকম একটা ঘটনা ঘটে, এবং হি কেম আপ উইথ সামওয়াট কনভিন্সিং এক্সপ্লেনেশন দ্যাট মেবি বিকজ অফ সাম অ্যাকিউট হ্যালুসিনেশন হি ফেল্ট দ্যাট হিজ হ্যান্ড ওর নিজের কন্ট্রোলে ছিল না, অ্যান্ড ফাইনালি হি চোকড হিমসেলফ টু ডেথ। বাট আজ পর্যন্ত আমার সেটা কনভিন্সিং লাগে না। এবং সব থেকে যেটা এর ভেতরে সব থেকে আজব বিষয়, সেটা হচ্ছে আমি যেদিনকে লাস্ট আমি জিয়াদুলকে দেখেছিলাম, কারণ আমি যখন গেছিলাম ওর বাড়িতে, তারপরে একদিন পরে সেই রাতে ওখানেই ছিলাম, এবং একদিন পরে জিয়াদুলের সমস্ত কিছু আর কি লাস্ট রিচুয়ালস হয়। তারপর থেকে আমি অবজার্ভ করি, আমি যখনই একা থাকি বা একা বসে থাকি বা একা অফিসের কেবিনে বা যেখানে হোক, আই ফিল দ্যাট জিয়াদুল ইজ দেয়ার, হি ইজ স্টেয়ারিং অ্যাট মি। আমি অনেকবার প্রথমে আমি ভয় পেয়েছি, পরে আমি অবজার্ভ করেছি যে হি জাস্ট স্টিলস একইভাবে ও বসে আছে। এবং আমি ওকে জিজ্ঞেস করলাম, আই ফেল্ট ইটস আ হ্যালুসিনেশন। আমি ওকে জিজ্ঞেস করলাম, ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, বাট কখনো আমাকে রিপ্লাই দেয়নি। এবং এই পার্টিকুলার ঘটনার পরে আমার আত্মীয় স্বজন বা জানাশোনার মধ্যে যখনই কারো ডেথ হয়েছে স্বাভাবিক কারণে, তাদেরকে আমি দেখতে পাই। প্রথম 3 দিন আমি তাদের দেখতে পাই, এবং তারপরে সবকিছু আর আমি তাদেরকে দেখি না। কিন্তু আজ পর্যন্ত আমি এখন এই গল্পটি বলছি, আমি একটু আগে জিয়াদুলকে দেখেছি। আমি প্রথমে অনেক আই ওয়াজ ইন আ ডিলেমা কি শ্যাল আই শেয়ার দিস ইনসিডেন্ট, বাট আই ডিসাইডেড ইয়েস আই শুড গো আহেড উইথ ইট। কারণ জিয়াদুল আমাকে কোনো ক্ষতি করে না, বা যেসব আত্মাদের আমি দেখি তারা আমার কোনো ক্ষতি করে না, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। এবং আমি আজ পর্যন্ত আমি এখনো যে আমি স্বাভাবিক আছি না, আমি ধীরে ধীরে অস্বাভাবিকতার দিকে এগিয়ে চলেছি, আমি পাগল হতে চলেছি। আমি জানি না রাসেল ভাই, আমি কি হচ্ছে আমার সাথে, আমার জীবনের সাথে। বাট এখনো পর্যন্ত কোনো আত্মা আমার সাথে কিছু ক্ষতি করার চেষ্টা করেনি, বা আমার সাথে কোনো কথাবার্তা কিছু বলেনি। আমি চাইবো যে যদি এই ফোরাম থ্রু কারো যদি এরকমই অভিজ্ঞতা হয়ে থাকে, তারা এই অভিজ্ঞতা থেকে এক তো নিস্তার, আমি জানি না আমি চাই কিনা। আমি জিয়াদুলকে খুব বাসতাম, আমি ওকে দেখি আমি শান্তি পাই, আমি জানি ও আমার উপরে রেগে নেই। বাট আমি জানতে চাই যে আমি কি স্বাভাবিক, নাকি আমি ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে চলেছি। রাসেল ভাই, আপনি যদি এই ঘটনাটি শেয়ার করেন, তো আমি জানি না আমার ভালো হয়তো লাগবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আই উইল গেট সাম আনসার্স টু মাই কোয়েরিজ। কি আমি কোথায় অবস্থিত, এই মৃত এবং জীবন্তের মাঝখানে যারা আটকে থাকে, তাদেরকে আমি কেন দেখতে পাই, বা তারা আমার কাছে কি এক্সপেক্ট করে, বা আমি আদৌ স্বাভাবিক। তো এই উত্তরগুলো আমি জানতে চাই রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ এই ফোরামটি উঠিয়ে রাখার জন্য, বা এই ফোরামটিকে এরকম ভাবে জাগ্রত রাখার জন্য। এবং আমার সাথে আরো অনেক অভিজ্ঞতা ঘটে রাসেল ভাই, এরপরে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব, এবং আপনার এই রেকর্ডের আমি অবশ্যই শুনবো। থ্যাংকস আ লট টু অল দ্য লিসনার্স অ্যান্ড রাসেল ভাই।